মুস্কান হতবাক হয়ে আতিফা বেগমের কথাগুলো শুনতে থাকে। নকশি মেয়েটাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছিল। মেয়েটার ব্যবহার তো কত মিষ্টি। কই, তাকে দেখে তো মনে হয়নি এমন কিছু। আতিফা বেগম কথা বলা অব্যাহত রেখেছেন। তিনি বলেই চলেছেন, জানো, আমি আজ এখানে আসতেই চাইনি, কারণ নকশির মানসিক অবস্থা ভালো ছিল না। কিন্তু নকশি এখানে আসার জন্য জোর করে, আমি বারণ করলেও শোনে না। নকশি বলে ও নাকি তোমাকে দেখবে, কোন মেয়ে আরিফের বউ হয়েছে তাকে ভালো করে পর্যবেক্ষণ করবে। আমি অনেক বোঝালেও ও বুঝতে চায় না। মেয়েটার মানসিক অবস্থার কথা ভেবে আমি ওকে নিয়ে আসি, পাছে আবার না নিজের কোনো ক্ষতি করে দেয় সেই ভয়ে। তবে এখানে আসার আগে আমি ওকে কসম করিনি যেন তোমার বা আরিফের কারোর সাথে কোনো খারাপ ব্যবহার না করে এবং শান্ত হয়ে থাকে। ও কথাও দিয়েছিল কোনো খারাপ ব্যবহার করবে না। তবে আমার মনে হয় কোনো খারাপ ব্যবহার না করলেও সবটা ও এত সহজে মেনে নেয়নি। তাও আমি সন্দেহ করছি পায়েসে লবণ নকশিয়ে মিশিয়েছে তোমাকে সবার সামনে ছোট করার জন্য। মুস্কানের চোখ মুখের বিস্ময়ের ভাব ফুটে ওঠে। মুস্কান থতমত খেয়ে বলে, এটা কিভাবে হতে পারে? নকশি তো নিজেই আমাকে পায়েস রান্না করতে সাহায্য করেছে, তাহলে ও এমন কেন করবে? হিংসে, আমরা নারী জাতি যে বড্ড হিংসুটে হই মুস্কান। আর যখন প্রসঙ্গ নিজের পছন্দের মানুষকে নিয়ে, তখন হিংসাটা একটু বেশি কাজ করে। আর এই হিংসাই আমাদের বিবেককে অন্ধ করে দেয়, আমাদের নিজেদের স্বভাব বিরুদ্ধে অনেক কাজ করতে বাধ্য করে। মুস্কান মন দিয়ে আতিফা বেগমের কথাগুলো শোনে। সে উপলব্ধি করে উনি ঠিকই বলছেন। মুস্কান বলে, আমি নকশির সাথে কথা বলবো। আগে থেকে এসব ব্যাপারে বোঝাপড়া করা ভালো, নাহলে ও আমাকে নিজের শত্রু ভেবে ভবিষ্যতে আরও কোনো ভুল করতে পারে। হ্যাঁ মা, তুমি ওকে বোঝাও, আমি নিজেও ওকে বলবো এই ব্যাপারে। তবে তোমার কাছে আমার একটাই অনুরোধ, আপা বা আরিফকে এই ব্যাপারে কিছুই বলো না। হাজার হোক আমি তো মা, মা হয়ে নিজের মেয়েকে সবার সামনে ছোট হতে দেখতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না খালা, আমি কাউকে কিছু বলবো না। আতিফা বেগম স্বস্তি পান। কৃতজ্ঞতার সহিত তাকান মুস্কানের পানে। নকশি আরিফদের বাড়ির গেস্ট রুমে অবস্থান করছিল। সদ্য হাত মুখ ধুয়ে বিছানায় এসে বসেছে। বড্ড ক্লান্ত লাগছে আজ তার। সাথে সাথে বেশ অনুশোচনাতেও ভুগছে। নকশি মনে করে কিভাবে মুস্কান রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পর সে পায়েসে লবণ মিশিয়ে দিয়েছিল। তখন হিংসা ও রাগের বশে এমন করে ফেললেও এখন ভীষণ খারাপ লাগছে তার। তাই নকশি ভাবল এখান থেকে যাওয়ার আগে মুস্কানের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেবে, না হলে সে মনে শান্তি পাবে না। নকশির ভাবনার মধ্যে মুস্কান গেস্ট রুমের দরজার কড়া নেড়ে বলে, আসতে পারি? আচমকা মুস্কানকে দেখে বেশ অবাকই হয় নকশি। সামান্য হেসে বলে, হ্যাঁ ভাবি, এসো। কেন করলে তুমি এমন? কিসের কথা বলছো তুমি ভাবি? পায়েসে নুন মেশালে কেন? নকশির হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। নিজের ভুলের কথা মনে করে কেঁদেই দেয় সে। নকশিকে হঠাৎ এভাবে কাঁদতে দেখে থতমত খেয়ে যায় মুস্কান। নকশির উদ্দেশ্যে বলে, এভাবে কাঁদছো কেন তুমি? আমি তো এখানে তোমাকে শাসাতে আসিনি। জাস্ট তোমার থেকে এটাই জানতে চেয়েছি যে তুমি এমন কেন করলে, কারণ তোমাকে দেখে আমার মোটেও কোনো খারাপ মেয়ে মনে হয়নি। নকশি কান্নার গতি কমে আসে। সে মুস্কানের সামনে হাত জোড় করে বলে, আমায় তুমি ক্ষমা করে দিও ভাবি, আমি সত্যি এমন করতে চাইনি। আমি অনেক আগে থেকে আরিফ ভাইয়াকে ভালোবাসি, জানো তুমি। যখন থেকে আমি ভালোবাসার অনুভূতিটা উপলব্ধি করতে পারি, ঠিক তখন থেকেই আমি ওই লোকটাকে নিয়ে স্বপ্ন দেখেছি। যখন আমি আরিফ ভাইয়ার বিয়ের খবরটা শুনলাম, তখন কী পরিমাণ যে কষ্ট পেয়েছিলাম তুমি সেটা ভাবতেও পারবে না। মনে হয়েছিল নিজেকে শেষ করে দিই। মুস্কান আচমকা জড়িয়ে ধরে নকশিকে। নকশির মাথায় হাত বুলিয়ে বলে, তোমার মনের অবস্থাটা আমি বুঝতে পারছি নকশি। নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখা যে সহজ ব্যাপার নয়, আমি নিজেও বুঝি ব্যাপারটা। কথাটা বলেই অতীতে ডুব দেয় মুস্কান। সে তো নিজেও ভালোবেসেছিল একজনকে, নিজের মন প্রাণ সব উজাড় করে। কিন্তু সেই মানুষটা যে এখন অন্য কারোর। তার কথা মনে আসতেই মুস্কানের চোখে কান্না চলে আসে। নকশি মুস্কানকে শুধায়, তুমিও কি কাউকে ভালোবাসতে? বাসতাম, হয়তো এখনও বাসি, কিন্তু তার সাথে আমার মিলন আর সম্ভব নয়।
কারণ সে অন্য কাউকে ভালোবাসে, আর আমিও এখন বিবাহিতা, তাই সে আমার জন্য নিষিদ্ধ। নকশি বুঝলো সে শুধু শুধুই এই মেয়েটার সঙ্গে শত্রুতা করেছে, যেখানে এই মেয়েটা নিজের অনেক কষ্টে রয়েছে। নকশি ও আতিফা বেগম একটু আগেই বাড়ি ফিরে গেছেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরাও বিদায় নিয়েছে। এখন বাড়িতে বাহিরের কেউই নেই। রুহি ঘুমিয়ে পড়ায় মুস্কান তাকে শুয়ে দিয়েছে দোলনায়। অতঃপর নিজেও ঘুমানোর প্রস্তুতি নিতে যাবে, এমন সময় আরিফ রুমে চলে আসলো। তার হাতে কালো রঙের একটি ডায়েরি। মুস্কানের পাশে এসে দাঁড়িয়ে সেই বলে, এই ডায়েরিটা কি আপনার? মুস্কান এক দেখায় চিনতে পারল এটা তারই। তড়িৎ বেগে ডায়েরিটা নিজের হাতে নিয়ে বলল, হ্যাঁ, এটা আমারই। কোথায় পেয়েছেন এটা? আপনার সৎ বাবা মা এসেছেন, ড্রয়িং রুমে বসে আছেন। এই ডায়েরিটা তারাই আমাকে দিলেন, সাথে আপনার আরও কিছু জিনিসপত্র। কেন এসেছেন ওরা? আমি এক্ষুনি যাচ্ছি ওদের সাথে কথা বলতে। ডায়েরিটা হাতে নিয়ে মুস্কান ছুট লাগালো। ড্রয়িং রুমে উপস্থিত হতেই শুনতে পেল তার মা কান্নাকাটি করতে করতে বলছে, আমি মোটেই মুস্কানের বিয়ে দিতে চাইনি, কিন্তু নিজের স্বামীর মুখের ওপর কিছু বলতেও পারিনি। মুস্কানের সৎ বাবা বললেন, এসব নেকা কান্না বাদ দাও, আসল কথা বলো। কালকে তো মুস্কানের বিয়ের তৃতীয় দিন, তাই নিয়ম অনুসারে ওকে তো আমাদের বাড়িতে যেতে হবে। আমাদেরকে নিতেই আমরা এলাম। মুস্কান শক্ত গলায় বলে ওঠে, আমি আপনাদের বাড়িতে আর কোনোদিনও পা রাখবো না। ভালো হবে যদি তোমরা সম্মানে এখান থেকে ফিরে যাও। মুস্কানের মা মরিয়ম উঠে এসে মুস্কানের মাথায় হাত রেখে বললেন, তুমি কোন মুখে এসব কথা বলছো মা? তোমাকে তো আমার মা বলতেও ইচ্ছা করছে না। আমার মাকে তো আমি সেদিনই হারিয়ে ফেলেছিলাম, যেদিন ওই লোকটার সাথে তোমার বিয়ে হয়। তারপর থেকে তুমি কি মায়ের কোনো দায়িত্ব পালন করেছো? মুখ নামিয়ে নেন মরিয়ম বেগম। ভীষণ লজ্জা পাচ্ছেন তিনি। নিজের ভুলগুলো এভাবে চোখের সামনে ধরিয়ে দেওয়ার কারণে আর কিছু বলতেও পারলেন না। মুস্কান পুনরায় বলল, যখন তোমাকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল তখন তুমি আমার পাশে ছিলে না, তাহলে এখনও তোমাকে আর আমার লাগবে না। পৃথিবীর কত মেয়ে তো মা নেই, আমিও না হয় নিজেকে এদের একজন ভেবে নেব। কথাটা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলে আসে মুস্কান। মরিয়ম বেগম মুস্কানের যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। আরিফ রুহিকে কোলে নিয়ে ঘুমানোর চেষ্টায় মগ্ন। এমন সময় রুমে প্রবেশ করলো মুস্কান। তাকে দেখে ভীষণ অন্যরকম লাগছিল। আরিফ মুস্কানের দিকে তাকিয়ে বলে, আপনি কি কান্না করছিলেন? মুস্কান কিছু বলে না। কিছুক্ষণ নির্বিকার চেয়ে থেকে চলে যেতে দেয়। মুস্কান রুম থেকে বেরিয়ে গেলে আরিফ সেদিক পানে তাকিয়ে ভ্রু কুঁচকায়। রুহিকে আলতো করে আদর করতে করতে বলে, এই মেয়েটার আবার কি হলো? সকাল থেকে তো বেশ ভালোই ছিল। ওনার মা এবং সৎ বাবার সঙ্গে দেখা করার পর থেকেই এমনটা দেখছি। রুহি ঘুমিয়ে পড়লে তাকে বিছানায় শুয়ে দেয় আরিফ। অতঃপর আলতো করে কাঁথা টেনে দেয়। মুস্কান রুমের মধ্যে প্রবেশ করলে আরিফ আদেশের সুরে বলে, আমি বাইরে যাচ্ছি, একটু রুহির দিকে নজর রাখবেন। মুস্কান বলে, আচ্ছা, আমি নজর রাখবো। আরিফ নিশ্চিত হয়ে নিজের কাজে বেরিয়ে যায়। মুস্কান রুহির পাশে এসে কিছুক্ষণ বসে থাকে। এর মধ্যে রুহি আর জেগে ওঠে না। মুস্কান একটু বাহিরে যায়। আতিকা চৌধুরী রুমে গিয়ে দেখে তিনি ভীষণ কাশছেন। মুস্কান তার কাছে গিয়ে বলে, কি হয়েছে ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি ঠিকই আছি, শুধু আমার শরীরটা। পুরো কথা শেষ না করতেই কাশতে শুরু করে দিলেন তিনি। কিছুটা থেমে বললেন, শরীরটা একটু খারাপ লাগছে, কিছু রান্না হয়নি আজ। আরিফটা একটু পরেই খেতে চাইবে, বাহিরের খাবার তো খেতেও পারে না ছেলেটা। কী যে করি এখন, রান্নার লোকও তো আজ ছুটি নিয়েছে। মুস্কান কিছুটা ভেবে বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। কি করবে তুমি? তুমি তো আর রান্না করতে পারো না। ইউটিউব দেখে চেষ্টা করব। আপনাকে আর এই অসুস্থ শরীরে রান্না করতে হবে না।
আতিকা চৌধুরী আর কথা বাড়ান না। মুস্কানও চলে যায় রান্না করতে। ইউটিউব দেখে টুকটাক রান্না করতে থাকে সে। রান্না করতে পটু না হলেও ইউটিউব দেখে বেশ ভালোই রান্না করে মুস্কান। নিজেই প্রশংসা করে বলে, দেখে দেখে বেশ ভালোই শিখতে পারি আমি। আরিফ বাহির থেকে এসে সবার আগে নিজের রুমে রুহিকে দেখতে যায়। রুহি বিছানায় একেবারে সাইডে চলে এসেছিল, ঘুমের মধ্যে গড়াতে গড়াতে নিচে পড়ে যাচ্ছিল। এমন সময় আরিফ এসে তাকে ধরে ফেলে। অল্প একটুর জন্য সে বেঁচে যায়, না হলে তো বেচারি মেয়েটা পড়েই যেত। না জানি এটুকু বাচ্চার কি ক্ষতি হয়ে যেত। আরিফ আশেপাশে মুস্কানকে দেখতে না পেয়ে ভীষণ রেগে যায়। মুস্কানকেও তো রুহিকে দেখে রাখার দায়িত্ব দিয়ে গেছিল আরিফের সব রাগ গিয়ে পড়ে মুস্কানের উপর। দাঁতে দাঁত চেপে বলে, মেয়েটা এত দায়িত্বহীন কি করে হলো? ওনাকে তো শুধু রুহিকে দেখে রাখতে বলেছিলাম। এই কাজটা কি ভালোভাবে করতে পারলো না? আরিফ রুহিকে কোলে নিয়ে বাহিরে আসতে থাকে। রান্নাঘরে গিয়ে মুস্কানকে রান্নায় ব্যস্ত দেখে বলে, এই কি করছেন এখানে আপনি? রান্না করছিলাম। কেন, কোনো অসুবিধা? আপনাকে কি বাড়িতে রান্না করার জন্য আনা হয়েছে? আপনি কিন্তু আমাকে অপমান করছেন মিস্টার আরিফ চৌধুরী। আপনাকে সেটাই করা উচিত। ইচ্ছে করছে আপনাকে বাড়ি থেকে বের করে দিই। মুস্কান কোমরে আঁচল বেঁধে এগিয়ে যেতে এসে বলে, আপনি কি বললেন? আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? আমি তো এটাই বুঝতে পারছি না, আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? আপনাকে বলেছিলাম না রুহির খেয়াল রাখতে, সেটা না করে আপনি রান্না করে কি করছেন? আর একটু হলেই তো রুহি বিছানা থেকে পড়ে যেত। আসলে ম্যাডাম খুব অসুস্থ, রান্নার লোকও আজ আসেনি, তাই আপনি রাঁধুনির দায়িত্বটা নিলেন। ভালোই তো, আজ থেকে আমি বাড়ির রান্নার লোককে ছুটি দিয়ে দিচ্ছি। আপনাকে আর আমার বাচ্চার দায়িত্ব নিতে হবে না। আপনি বরং রান্নার কাজই করুন, বিনিময়ে মাসের শেষে টাকা দেব। যথেষ্ট হয়েছে, আমাকে আর অপমান করবেন না। আমাকে কি আপনার বাচ্চার গভর্নেন্স পেয়েছেন যে সব সময় ওকে দেখব? আর রুহি পড়ে যেতে ধরেছিল, পড়ে তো যায়নি। আর বিছানা থেকে পড়ে গেলেও কি বা এমন ক্ষতি হতো যে এত রিয়াক্ট করছেন? মরে তো যেত না। মুস্কানের কথা শুনে আরিফ প্রচণ্ড রেগে গিয়ে মুস্কানের গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। মুস্কান হতবাক হয়ে যায়। পরপর আরও দুটো থাপ্পড় বসিয়ে দেয় আরিফ। আরেকবার থাপ্পড় মারতে হাত বাড়ালেই মুস্কান সেই হাত ধরে বলে, খবরদার, এই ভুল আর করবেন না। আমার আত্মসম্মানে আঘাত করছেন আপনি। আমি আর এক মুহূর্ত থাকবো না আপনার বাড়িতে। কথাটা বলেই মুস্কান দৌড়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। আরিফ নিজেও রাগের মাথায় এমন কিছু করে ফেলবে ভাবতে পারেনি। এখন কি করবে বুঝতে পারে না। রুহিও আচানক কাঁদতে শুরু করে দেয়। আরিফ ভাবে, উনি আর কোথায় যাবেন? একটু পর ঠিকই ফিরে আসবেন। এখন আমি রুহিকে সামলাই। মুস্কান কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে বলে, আর ফিরবো না আমি ওই বাড়িতে। আমার আত্মসম্মান এতটা ঠুনকো নয়। প্রয়োজনে রাস্তায় রাস্তায় ঘুরবো, তাও চট থাপ্পড় খেয়ে ওই বাড়িতে পড়ে থাকার কথা ভাববো না। এইসব কথা বলে চোখের জল মুছতে মুছতে সামনে এগিয়ে যেতে থাকে মুস্কান। যেদিকে দু চোখ যায় সেদিকেই যাবার পর নিয়েছে সে। কয়েক ঘন্টা হয়ে গেল মুস্কান বাড়ি থেকে বেরিয়ে গেছে, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। শুরুর দিকে পাতা না দিলেও আরিফের এখন বেশ চিন্তা হচ্ছে মুস্কানকে নিয়ে। আরিফ বিড়বিড় করে বলল, কোথায় চলে গেলেন উনি? অনেকক্ষণ তো হলো, এখন ফিরছেন না কেন? আবার কোনো বিপদ হলো না তো? উনি তো চট্টগ্রাম শহরে কাউকেই চেনে না, তাহলে কোথায় যাবেন ও? আরিফের এমন চিন্তার মধ্যে আতিকা চৌধুরী তার রুমে এসে বললেন, হ্যাঁ রে মুস্কান, কোথায়? অনেকক্ষণ থেকে ওকে দেখছি না। আরিফ ভাবলো আতিকা চৌধুরী এখন সব জানলে রেগে যাবেন, অনেক দুশ্চিন্তাও করবেন। আর মুস্কান তো বলছিল তার শরীর নাকি ভালো না, তাই চিন্তা করলে শরীরটা আরও বেশি খারাপ হবে। এইসব ভেবে সত্যিটা লুকিয়ে বলে, উনি একটু পাড়াপড়শির সঙ্গে গল্প করতে বেরিয়েছেন। তুমি চিন্তা করো না, একটু পরে ফিরে আসবে। আরিফের কথাটা বিশ্বাস হলো না আতিকা চৌধুরীর। তিনি বুঝলেন কিছু একটা হয়েছে, কিন্তু কিছু বললেন না। এদিকে আরিফও চুপচাপ ভাবতে লাগলো মুস্কানের কথা।
মেয়েটার কি হলো তাহলে? এর মধ্যে রুহি কেঁদে ওঠায় রুমে গিয়ে তাকে কোলে তুলে নিল আরিফ। রুহির কান্না থামাতে ব্যস্ত হয়ে গেল। তার মাথা থেকে মুস্কানের চিন্তাটাও বেরিয়ে গেল। কিন্তু আতিকা চৌধুরী ভাবতে লাগলেন মুস্কান হঠাৎ করে কই চলে গেল? মেয়েটার কোনো বিপদ হলো না তো?